ধন্যবাদ সবাইকে আগ্রহ প্রকাশের জন্য। আসুন আমরা জেনে নিই কীভাবে একটি প্রস্থেটিক ব্রাউন পোর্সেলিন চিপ আউট কিংবা ডিসলসমেন্ট থেকে আমরা রক্ষা করতে পারি। প্রথমেই যে বিষয়টিকে আমি আসতে চাই সেটি হচ্ছে, আমরা যখন এন্ডোডন্টিক ট্রিটমেন্ট যেমন রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে যাব, আমাদের এই ধরনের ক্যারিজ যদি থাকে তাহলে সেই ক্যারিজ আমাদের রিমুভ করতে হবে। এই ক্যারিজ যদি আমরা রিমুভ না করে সেখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট এবং কম্পোজিট দিই, মনে রাখতে হবে যে কম্পোজিট যে অ্যাফেক্টেড বা ইনফেক্টেড ডেন্টিনের সাথে অ্যাডায়ার থাকবে সেটা গ্র্যাজুয়ালি কম্পোজিট ডিবন্ডিং হবে। কম্পোজিটের উপরে থাকবে লুটিং এজেন্ট, ফলে লুটিং এজেন্ট ক্র্যাক হবে। লুটিং এজেন্টের উপরে থাকবে ক্রাউন, সেই ক্রাউন ডিসলসড হবে। কেবল সময়ের অপেক্ষা, কতটুকু আগে বা পরে। অনেক সময় আমরা আগে জানতাম যে অ্যাফেক্টেড ইনফেক্টেড ডেন্টিন আলাদা করে দেখার বিষয়, তবে যার কাছে ক্যারিজ ডাই আছে সে ডাই দিয়ে চেষ্টা করে দেখতে পারে যে ক্যারিজগুলো কমপ্লিটলি রিমুভ করার। যার কাছে ক্যারিজ ডাই নেই তাকে কোনোভাবেই এই ব্ল্যাক শ্যাডোজ যেগুলো আছে এই ব্ল্যাক ক্যারিজগুলো রাখা যাবে না, কোনোভাবেই না। তার মানে ক্রাউনকে আমরা যদি ডিসলজমেন্ট থেকে প্রিভেন্ট করতে চাই, আমাদেরকে অবশ্যই ক্যারিজ ফ্রি একটা টুথে রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট করতে হবে। যদি ক্যারিজ থাকে তো দেখা যায় আলটিমেটলি আমাদের ক্রাউনটা একটা সময় পেশেন্ট আসে এবং বলে যে ক্রাউন খুলে গেছে, এবং আমরা ক্রাউনটা খোলার পরে দেখতে পাই এই ধরনের ক্যারিয়াস লেশন ডেভেলপ করেছে, যেটা আগে হয়তো ছিল না। মূলত অল্প কিছু ক্যারিজ রিমেনিং থাকলে সেটা পরবর্তীতে সারফেসে এই ধরনের ক্যারেক্টারাইজেশন দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সেন্ট্রাল ইনসাইজার ছিল, যেটার এদিক দিয়ে সার্ভাইকাল এরিয়াতে ক্যারিজ শো করছে, এবং ওই জায়গাটাতে আলটিমেটলি এই ক্রাউনটা ডিসলসমেন্ট সময়ের অপেক্ষায় আছে। এটি ক্রাউন রিমুভালের একটি প্রধান কারণ। দ্বিতীয় যে ক্রাউনটা আমরা করতে যাই সেটা হচ্ছে ক্রাউন লেংথ, রিমেনিং ক্রাউন লেংথ। যেমন এই ইমেজটাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানাইন যেটা, সেখানে আমরা যখন প্রিপেয়ার করব এটার লেংথ এখানে চলে আসবে। এই লেংথে এটার যে হাইট, সেই হাইটটা দেখা যাচ্ছে 2 মিলিমিটার বা এর কম। তো এই হাইটটা অবভিয়াসলি ক্রাউন হাইটটা 4 মিলিমিটার, আপনার সেফটির জন্য 4 মিলিমিটার বেস্ট। 4 মিলিমিটার আর 4 মিলিমিটারের বেশি, মিনিমাম 2 to 4 বলা হয়ে থাকে, বাট 4 মিলিমিটার দরকার, তাহলে আপনার ক্রাউনের রিটেনশনটা সেখানে ভালো পাবে। 3 নাম্বার, ক্রাউন করার আগে যে পেশেন্ট আমাদের কাছে আসবে সেই পেশেন্টের কন্ডিশন যদি এই ইমেজের মতো হয়, যে তার অধিকাংশ টিতে ক্যারিজ, ডিকেট, অ্যাট্রিশন, হ্যাঁ, এইরকম হলে সেক্ষেত্রে আমাদেরকে একটা সিঙ্গেল ক্রাউন যদি আমরা এখানে করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ক্রাউনটা ডিসলস্ট হয়ে যাবে বা পোর্সেলিন চিপ আউট হয়ে যাবে। এই ক্ষেত্রে যে কাজটা করতে হয়, প্রথমেই লোয়ার টিপগুলোতে আমরা মডেলে মক আপের মাধ্যমে একটা ক্রাউন তৈরি করে নিই, এবং পরবর্তীতে নিচের সবগুলো দেখা যাচ্ছে যে টুথ প্রিপারেশন করা হয়েছে, এবং এই টুথ প্রিপারেশনের উপর ওই মক আপ করা যে জায়গাটুকু ছিল যেখানে ওয়্যাক্স আপ করে অনেকে টুথ প্রিপেয়ার করে, সেটার একটা কপি এখানে পেস্ট করে দেয় লোয়ারটিতে আফটার টুথ প্রিপারেশন। এবং এটা লোয়ার আর্চটা কিন্তু টেম্পোরারি ক্রাউন করা, এবং আপার আর্চ যেভাবে ছিল সেভাবেই আছে। এরপর লোয়ারটার টেম্পোরাইজেশন শেষ হয়ে গেলে আপারে টুথ প্রিপারেশন কমপ্লিট করতে হয়, এবং আপারে টুথ প্রিপারেশন কমপ্লিট করে সেখানেও টেম্পোরারি ক্রাউন বসিয়ে দেওয়া যায়। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আপার এবং লোয়ারের অল টিথ যে প্রতিস্থাপন সেটা আমাদের চেম্বার বা চেয়ার সাইডেই করতে পারি, এবং তারপর আমরা ল্যাবরেটরিতে পাঠাবো সেগমেন্টাল ওয়েতে, যে আমরা আপারটাতে করতে পারি, লোয়ারটাতে করতে পারি। এইভাবে সেগমেন্টাল ওয়েতে আমরা যখন এটা ল্যাবরেটরি থেকে নিয়ে আসবো তখন আমাদের ইমেজটা হবে অনেকটা এইরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্রাউন ডিসলজমেন্ট হবে না। তো এই চ্যাপ্টারটা আমরা বললাম যে কেসগুলো কোনটা আমরা রিসিভ করব, কোনটা আমরা রিসিভ করব না সেই ক্ষেত্রে। এখন দেখা যাক যে এই কেসটাতে দেখুন যে এইখানে এনামেল কিন্তু অলরেডি ডিকেইড, অ্যাট্রিশন আছে অক্লুশালি। তো সেখানে একটি ক্রাউনের দেখুন যে পোর্সেলিন চিপ আউট হয়ে গেছে। এই পোর্সেলিন চিপ আউটের কারণেই হচ্ছে এক্সেসিভ ফোর্স। অন্যান্য জায়গাগুলোতে ওয়্যার হওয়ার কারণে ফোর্স কিন্তু এখানে পড়ছিল, এবং এই ফোর্সের কারণে এখানে পোর্সেলিন চিপ আউট হয়ে গিয়েছে এবং মেটাল শো করছে। এবার আমরা অনেক সময় দেখতে পারি যে আমাদের ক্রাউন করার পরে এইরকম
অবস্থা থেকে যায় পেশেন্টের মুখে, ক্রাউনটা খুলে চলে আসে, পোস্ট দেওয়ার পরেও সেই ক্রাউন মুখে থাকতে চায় না। মূল কারণ হচ্ছে এই ক্যারিস। এবং আরেকটা বিষয় হলো যে চারপাশে যে টুথ স্ট্রাকচারটা থাকা দরকার ছিল এই ক্রাউনটাকে হোল্ড করার জন্য, সেই টুথ স্ট্রাকচারটা ইনঅ্যাডিকুয়েট এবং ক্যারিয়াস। কাজেই আমাদের সারাউন্ডিং যে ক্রাউনটাকে হোল্ড করার জন্য যে ক্রাউন লেন্থ, সেটা যেটা বলেছিলাম 2 to 4 মিলিমিটার হতে হবে, এবং অবশ্যই সেটা সাউন্ড টুথ স্ট্রাকচার হতে হবে যদি ক্রাউনটাকে রাখতে চাই। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে ক্রাউন খুলে গেছে, আমরা বলি যে হ্যাঁ আসুন, চেম্বারে আসুন, আমরা লাগিয়ে দিব। পেশেন্টের হাতে আমরা দেখতে পাই এই রকম একটা ক্রাউন নিয়ে চলে আসে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের জন্য অনেক বিড়ম্বনার কারণ তৈরি হয়। এবার আসি এই ধরনের ক্ষেত্রগুলোকে আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি। যেমন এইখানে ইমেজের মধ্যে আমরা ম্যাক্সিলা এবং ম্যান্ডিবুলের দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি। ম্যাক্সিলাতে যে ইয়েলো পয়েন্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেজোপ্যারাটাল কাস্প, যেটা ফাংশনাল কাস্প, এবং পিঙ্ক কালারের একটা পয়েন্ট দেখা যাচ্ছে যেটাকে বলা হয় সেন্ট্রাল গ্রুপ। এবং কন্ট্রারিলি ম্যান্ডিবুলে যেখানে সেটা অক্লুশনে আসবে সেখানেও দেখুন একটা পিঙ্ক কালার আছে যেটা সেন্ট্রাল গ্রুপ ইন্ডিকেট করছে, এবং ব্লু কালার যেটা এটা বাক্কাল কাস্প, যেটা ফাংশনাল কাস্প, সেটাকে ইন্ডিকেট করছে। এবার দেখুন পাশের ইমেজটাতে কন্ট্যাক্টটা কার সাথে কোথায় কন্ট্যাক্ট হওয়ার কথা, এই ইমেজটা আপনার মাথায় থাকা লাগবে যে কোন জায়গায় আমি কন্ট্যাক্ট হবে, এবং কন্ট্যাক্টের জায়গাটাতে এরকম পয়েন্ট ডটেড শেপ আসবে। এখন আসুন বাইরে বাক্কাল ভিউতে জিনিসটা এরকম লাগছে দেখতে। এবার দেখুন এই এই থিওরিটাকে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে চাই ক্লিনিক্যালি, এই ইমেজটার দিকে তাকাই। এই ইমেজটাতে দেখুন একটা ক্রাউন বসানো হয়েছে আপার 5-এ, PFM ক্রাউন, পোর্সেলিন ফিউজ টু মেটাল ক্রাউন। তো এই ক্রাউনটা বসানোর পরে যখন বাইট পেপার দিয়ে চেক করা হলো, এই কন্ডিশন, এই ইমেজ আসলো। এটা কি প্রপারলি হয়েছে? উত্তর হলো না। এইভাবে যদি ক্রাউনটা সেট থাকে এবং এরকম যদি মার্কিং থাকে, এই ক্রাউনটা হয় পোর্সেলিন চিপ আউট হবে, নয়তো ক্রাউনটা খুলে যাবে। তাহলে কি করা দরকার ছিল? দেখুন পাশের টুতে আপনি যে ডটগুলো দেখতে পাচ্ছেন, খুবই মাইনর কিছু ডট দেখা যাচ্ছে, এখানেও কিছু ডট দেখা যাচ্ছে, মানে কন্ট্যাক্টগুলো এখানে হেভি না, বরঞ্চ এইখানে কন্ট্যাক্টটা যে প্রসেসিসে কন্ট্যাক্টটা অনেক হেভি। তাহলে আপনি দেখুন আমরা অ্যাডজাস্টমেন্ট করার পরে এই ধরনের ইমেজ আসছে, এখানে আসছে পয়েন্ট কন্ট্যাক্ট, কিন্তু দেখুন এই জায়গায় হেভি ন্যাচারাল টিথ যেটা সারাউন্ডিং টিথ, সেখানে হেভি কন্ট্যাক্ট এসেছে। দ্যাট মিনস ইটস অল দ্য টুথ ইন এন সিনক্রোনাইজড অক্লুশন। এই সিনক্রোনাইজডটা আমাদের ক্রাউনটা আসার পরে ল্যাবরেটরি থেকে এটা এস্টাবলিশ করতে হবে। যদি ল্যাবরেটরি থেকে করেই আসে তাহলে তো খুবই ভালো, সাধারণত আমাদের দেশে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয়। তো আমরা দেখলাম যে থিওরি কীরকম হয়, ক্লিনিক্যালি ওটাকে অ্যাপ্লিকেশন কীরকম হয়। এবার আসুন আরেকটা জিনিস দেখাই। এখানে একটি ক্রাউন করা আছে 7-এ, আপার 7-এ। দেখুন এখানে দুইটা রেড সারাউন্ডিং ডট দেওয়া আছে, এটা হচ্ছে ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেনে কোনো কন্ট্যাক্ট আসলে থাকতে পারবে না। ইনক্লাইন প্লেনে সাধারণত কখনোই ফোর্স, এখানে বলের উপাংশ বলা হয়, বলটা অনেকভাবে ভাগ হয়ে যায়, ফলে এখানে ফোর্স স্ট্রেসটা বেশি পড়লে এখানে পোর্সেলিন চিপ আউট হয়ে যায়, এবং পোর্সেলিন চিপ আউট হওয়ার সাথে সাথে আলটিমেটলি এখানে ফোর্স অল্টারেশন হয় এবং ক্রাউন ডিসলজমেন্টের চান্স বেশি থাকে। তো ইনক্লাইন প্লেনে কন্ট্যাক্ট যদি না থাকে তাহলে কোথায় থাকবে? শুধু বাক্কাল সারফেসটাতে থাকতে পারে। তো এই জন্য ইনক্লাইন প্লেনে কন্ট্যাক্টটাকে আমরা সবসময়ই অ্যাভয়েড করি। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেখুন এই ক্লিনিক্যালি এইখানে আপনার ক্রাউনটা করা আছে 5-এ, এবং 5-এর এই জায়গাটাতে দেখুন একটা ইনক্লাইন প্লেনে কন্ট্যাক্ট আছে একটা ওয়াইড এরিয়া জুড়ে। তো আমরা কি করব, এই জায়গাটাকে ট্রিম করে দিব। ট্রিম করে দিলে আলটিমেটলি এই জায়গাটাতে ফোর্সটা পড়বে না এবং ক্রাউনটা ডিসলজমেন্ট হবে না। এটাকে এখানে যে ফোর্স এক্সেসিভ পড়ছে এটা আপনি যেরকম বাইট পেপারে দেখতে পারেন। আরেকটা ক্লিনিক্যাল মেথড হলো আপনার গ্লাভসের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটাকে এখানে রেখে পেশেন্টকে বাইট দিতে বলতে হয়। তখন আপনি ফিঙ্গারে এক ধরনের কম্পন অনুভব করবেন এবং এটাকে বলা হয় ফ্রেমিটাস। এই কম্পন যদি অনেক বেশি হয় তাহলে বুঝবেন আপনার ক্রাউনের উপর অনেক বেশি প্রেশার পড়ছে। আলটিমেটলি আপনার এই ক্রাউনে পোর্সেলিন ক্র্যাক করবে, অথবা ক্রাউন দাঁত শুদ্ধ ভেঙে বা শুধু ক্রাউনটা ভেঙে চলে আসবে। এবার একটি ইমেজ দেখাই আপনাকে। এটা একটা সেন্ট্রাল ইনসাইজারে কম্পোজিট দিয়ে একটা ভিনিয়ারিং করা হয়েছে। দেখুন এখানে রেড কালার এবং ব্লু কালার দেখা যাচ্ছে। আর রেড কালারটা আসলে যখন আমরা মুখ বন্ধ করি, আপার এবং লোয়ার টিথ যখন একসাথে কন্ট্যাক্ট হয় তখন সেটাকে আমরা বলি স্ট্যাটিক কন্ট্যাক্ট। এই রেড পয়েন্টগুলো স্ট্যাটিক কন্ট্যাক্টকে রিপ্রেজেন্ট করে। ব্লু কালারের যে কালারগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমরা যখন মুখ বন্ধ করে কামুক থাকা অবস্থায় ডানে বামে মুখটা নাড়াতে থাকি তখন যে কন্ট্যাক্টগুলো আমাদের আপারের সাথে লোয়ার টিতে হয় এগুলোকে বলা হয় ইসেন্ট্রিক কন্ট্যাক্টস। তো এখানে ব্লু কালারগুলোতে দেখুন
কোনো ব্লু কালারই এই প্রস্থেসিস যে পোর্শনটা আছে সেখানে টাচ করছে না, এবং কোনো ধরনের রেড কালারও টাচ করছে না, শুধু এইখানে ব্লু কালার টাচ করেছে। এটা মেনলি ক্যানাইন গাইডেন্স দেওয়ার জন্য। ক্যানাইন গাইডেন্সটা কি এটা আমরা পরে আসছি। তো এই কারণে এখানে আছে, কিন্তু রেড কালার দেখুন কোথাও কিন্তু কম্পোজিটের মধ্যে খুব মাইনর কিছু রেড কালার আছে এই পাশে সেন্ট্রাল ইনসাইজারে, বাট খুবই মাইনর। কাজেই আপনাকে এটা খেয়াল রাখতে হবে, আপনার একটা প্রসেসিস বা একটা অপারেটিভ কাজ যেটাই করুন না কেন, আপনার ফোর্স ডিস্ট্রিবিউশন যদি ভালো না হয় তাহলে সেটা মুখের ভিতর থাকবে না। আসুন একটি উদাহরণ দেখাই যে আপার 7-এ একটা অ্যামালগাম ফিলিং করা, কিন্তু এইখানে বারবার ফোর্স পড়তো পেশেন্টের ইনক্লাইন প্লেনে, এবং এই ফোর্স পড়ার কারণে কী হয়েছে আলটিমেটলি দেখুন, আলটিমেটলি এই ক্রাউন এই ফিলিংটা যখন রিমুভ করা হলো দেখা গেল যে এই ক্রাউনটা কমপ্লিটলি ফ্র্যাকচার হয়ে গেছে। অর্থাৎ ফোর্স খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এবার আসুন এই ইমেজটার দিকে তাকান। এখানে এ, বি এবং সি 3টা পয়েন্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে এই 3টা পয়েন্টকেই আপনার ইম্পর্টেন্স দিতে হবে যখন আপনি কন্ট্যাক্ট চেক করবেন। এ এবং সি এই দুইটার মধ্যে যদি কন্ট্যাক্ট থাকে কিন্তু বিতে কন্ট্যাক্ট নেই তাইলে প্রবলেম। আবার দেখা যাচ্ছে যে বি বা সিতে কন্ট্যাক্ট আছে, এতে কন্ট্যাক্ট নেই, তাহলেও প্রবলেম। তো এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে এ, বি, সি এই 3টা পয়েন্ট যেন আপনার কন্ট্যাক্টে থাকে। এবং সেটা কীভাবে পাবেন, আপনি আপার হলে এইখানে একটা এটা যদি আপার হয় মেজিওপ্যালেটাল কাস্পে আপনি একটা পয়েন্ট পাবেন, সেন্ট্রাল লোয়ারের জন্য সেন্ট্রাল গ্রুপে একটা পয়েন্ট পাবেন। আবার আপারের আপনি দেখতে পারবেন যে নন ফাংশনাল এরিয়াতেও আপনি ইনক্লাইন প্লেনের এই কাছাকাছি সেন্ট্রাল গ্রুপে একটা পয়েন্ট পাবেন। তো এবার আসি যে যদি এরকম হয় যে এই ব্লু কালারের যে আপার টিপটা সেটা হচ্ছে আপার মোলার, আর রেড কালার দিয়ে যেটা কালার করা সেটা হচ্ছে লোয়ার মোলার, তাহলে লোয়ার মোলার আর আপার মোলারের মধ্যে দেখুন এই পোর্শনটাতে একটা স্পেস রয়ে যাচ্ছে। তো যখনই পেশেন্ট কামড় দিচ্ছে বা বাইট দিচ্ছে তার ফোর্স কিন্তু পড়ছে এইখানে ইনক্লাইন প্লেনের উপর, এবং এই ইনক্লাইন প্লেনের উপরে যে লেয়ারটা আছে সেটা আছে কম্পোজিটের। তো ফার্স্টেই যেটা হবে, এই কম্পোজিট বা পোর্সিলিন বা যেটাই আমরা দিয়ে থাকি সেটা কিন্তু ক্র্যাক করবে, এবং ক্র্যাক করে এটা স্ট্রাকচারটা হয়ে যাবে অনেকটা এরকম, এবং এই ক্র্যাক করার কারণে দেখা যাবে এই ডেপটা বেড়ে যাবে, এবং পরবর্তীতে পেশেন্ট যখন সাইড টু সাইড মুভমেন্ট করতে যাবে এটা কিন্তু একটা ইন্টারফেয়ারেন্স তৈরি করবে এবং এক্সেসিভ ফোর্স দিবে লোয়ার টিথের উপরে বা আপার টিথের উপরে, যে ক্ষেত্রে ন্যাচারাল টুথই ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে ক্রাউনের কী অবস্থা হবে আশা করি আপনারা সহজেই অনুমান করতে পারছেন। এই ইমেজটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকল প্রস্তোডন্টিস্টদের ক্লিনিকে বা আমাদের মাথায় এই ইমেজটি সবসময় গেঁথে থাকে। এটাকে বলা হয় ডট ইন দ্য ব্যাক, লাইন ইন দ্য ফ্রন্ট। আপনার ফ্রন্টে সবসময় লাইন থাকবে কন্ট্যাক্টসগুলোকে চেক করার জন্য, আর পোস্টেরিয়র সাইডে এরকম ডট দেখা যাবে, এবং এই প্রত্যেকটা কন্ট্যাক্টে গুরুত্ব আছে। প্রত্যেকটা কন্ট্যাক্ট আপনি যদি আপনার একটা ক্রাউন বা একটা প্রসেসিস কিংবা একটি কম্পোজিটে রাখতে পারেন তাহলে সেটাকে একটি স্টেবল অক্লুশন বলা হবে, এবং এই স্টেবল অক্লুশনে আপনার প্রস্থেটিক যা কিছুই করবেন সেটা লংজিভিটি অনেক হাই হবে। এবার আসি আমরা এই ছবিটার দিকে তাকান। এই ছবিটাতে পেশেন্ট একদিক দিয়ে মুখটা নিয়ে আসছে এবং এখানে আপারের সাথে লোয়ার টিতে কেবলমাত্র ক্যানাইনের কন্ট্যাক্ট হচ্ছে, পোস্টেরিয়র টু ক্যানাইন বা এন্টেরিয়র টু ক্যানাইন অন্য কোনো টুথ এখানে কন্ট্যাক্ট হচ্ছে না। এই ধরনের পেশেন্ট যখন আমাদের ক্লিনিকে আসে আমরা এটাকে বলি ক্যানাইন গাইডেড অক্লুশন অন ওয়ান সাইড, যদি বাইল্যাটারালি হয় ক্যানাইন গাইডেড অন বোথ সাইড। তো এই ক্যানাইন গাইডেড যাদের থাকে তাদের ক্ষেত্রে সাপোজ আপনি এই পিছনের মোলারে একটি ক্রাউন করলেন, যে ক্রাউনটা নিচের দাঁতের সাথে কন্ট্যাক্ট হচ্ছে, সেক্ষেত্রে ওই ক্রাউনটা থাকবে না, কারণ যে মাসল প্রোগ্রাম যেভাবে আমাদের চোয়ালটা করা আছে সেই প্রোগ্রামে এই কন্ট্যাক্টটা আগে থেকে ছিল না। আপনি নতুন করে দিলে সবসময় রেস্টোরেশন আমরা যাই করি না কেন সেটা মাসলের সাথে যুদ্ধে হারবে, কখনোই যুদ্ধে জিততে পারবে না। আপনাকে এই নলেজটুকু আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে অ্যাপ্লাই করতে হবে। আরেকটি পেশেন্ট আমরা পাই সেটা হচ্ছে গ্রুপ ফাংশন। আপনি যদি আপনার মুখে ডানে বামে করেন আপনি দেখতে পারবেন যে আপনার 2 থেকে 3টা দাঁত কন্ট্যাক্ট হয়ে চোয়ালটা এক পাশে চলে যাচ্ছে, আবার অন্য পাশেও তাই হতে পারে। যখন একটি পাশে আপনি যখন চোয়ালটাকে সরাবেন এবং 3 থেকে ততোধিক দাঁতের কন্ট্যাক্ট হবে আমরা সেটাকে গ্রুপ ফাংশনের ভিতর বলি। তো গ্রুপ ফাংশন নিয়ে যে রোগীটাকে আসে তাকে যদি আপনি ক্যানাইনটাকে উঁচু করে দেন
তাহলে কিন্তু সেই ক্রাউনটা থাকবে না। অর্থাৎ গ্রুপ ফাংশনের জন্য আপনার প্রসেসেস হবে গ্রুপ ফাংশনকে সাপোর্ট করে সেভাবে, আবার ক্যানাইন গাইডের জন্য আপনার প্রসেসেস হবে এমন যেটা ক্যানাইন গাইডেডকে সাপোর্ট করে। এবং আমরা এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। আপনারা গুরুত্ব দিলে অবশ্যই এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন। এবার দেখুন এই পেশেন্টের ক্ষেত্রে দেখুন, যখন পেশেন্ট ডানে তার এক পাশে মুখটা নিয়ে আসছে, কন্ট্যাক্ট হচ্ছে আপার 6-এর সাথে আপনার লোয়ার 6-এর। এটার রেজাল্ট কী হবে আমরা জানি যে এটা হওয়া উচিত না, হলে অন্তত এইখানে কন্ট্যাক্ট হবে, এখানে সামনে বেশ কয়েকটা দাঁতের মধ্যে কন্ট্যাক্ট থাকতে হতো, কিন্তু যেহেতু এখানে করা হয়নি সেটি, কাজেই আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টুথের ফ্র্যাকচার হয়ে গেছে, ফ্র্যাকচার লাইন। এই ফ্র্যাকচারটা হয়েছে ফোর্স থেকে, যেটা আনব্যালেন্সড ফোর্স, যে ফোর্সের জন্য আমাদের টুথ ডিজাইন না। আরেকটি সমস্যা আমরা দেখি আমাদের চেয়ার সাইডে, যেমন এখানে 3 ইউনিট একটি ব্রিজ আমরা দেখতে পাচ্ছি, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার আমরা বলি। তো এই ব্রিজে দেখুন আপনার যে কানেক্টরটা আছে, যে একটার সাথে আরেকটা যে কানেক্টর, সেটা ওভার কন্ট্রোল, অনেক বেশি ওভার কন্ট্রোল। এটা হওয়া উচিত ছিল অনেকটা পরের ইমেজ, অর্থাৎ এই যে এই ইমেজটির মতো, কিন্তু অনেক সময় এই ওভার কন্ট্রোল থাকার কারণে মাসল এই কানেক্টরের উপরে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে, যেটার কারণে অনেক সময় ব্রিজ ডিসলসমেন্টটা খুব এভিডেন্ট দেখতে পাই আমরা। এবার আসি আমরা এমব্রেশিওর বা কন্ট্যাক্টস। একটা দাঁত অক্লুশালি কন্ট্যাক্ট ছাড়াও পাশের দাঁতের সাথেও কন্ট্যাক্টে থাকে। তো দেখুন এই ইমেজের মধ্যে কন্ট্যাক্টটা কিন্তু একটা পয়েন্ট কন্ট্যাক্ট, একটি জায়গায় একটা পয়েন্টে কন্ট্যাক্টটা হচ্ছে, তার নিচেও ফাঁকা উপরেও ফাঁকা। এই যে পয়েন্ট কন্ট্যাক্ট, এই পয়েন্ট কন্ট্যাক্টের একটি আলাদা গুরুত্ব আছে আপনার ক্রাউনকে তার অবস্থানে রাখার জন্য। কীরকম? যেমন দেখুন এই ছবিটিতে আমি প্রক্সিমাল সারফেসে একটা পয়েন্ট রাখলাম, এই পয়েন্টটাতে কন্ট্যাক্টটা হবে। এখন যদি এই পয়েন্ট কন্ট্যাক্ট থাকে তখন কি হয়, যে আমরা যখন খাবার দাবার খাই তখন এই অ্যাডজাসেন্ট ন্যাচারাল টিথগুলো কিন্তু ইটসেলফ তাদের সকেটের মধ্যে ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন করে যখন ফোর্স এক্সিভ করে, ফলে এই পয়েন্টের সাথে কিন্তু এই টুথের যে সারফেসটা থাকে সেখানে একটা ফ্রিকশন হয়, যেটা ভার্টিক্যাল ফ্রিকশন বলে। এই ভার্টিক্যাল ফ্রিকশনের কারণে এইখানের পোর্সিলিন তার উপরে একটা স্ট্রেস পড়ে, যেটাকে টেনসাইল বা শেয়ার স্ট্রেস বলে। এই শেয়ার স্ট্রেসের কারণে কিন্তু পোর্সিলিনটা এখানে আস্তে আস্তে পয়েন্ট থেকে ফ্ল্যাট এরকম একটা কন্ট্যাক্টে রূপান্তরিত হয়, এবং আস্তে 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 এখানে পোর্সিলিন চিপ আউট হয়। কিন্তু সেটাতে বহু বছর সময় লেগে যায়। কিন্তু যদি আপনি শুরুতেই একটা বড় জায়গা জুড়ে সারফেস এরিয়া জুড়ে কন্ট্যাক্ট রাখেন, তাহলে সারফেস এরিয়া কন্ট্যাক্টের বেশি, ফলে ভার্টিক্যাল ফ্রিকশন বেশি, ফলে পোর্সিলিন এই পাশ থেকে চিপ আউট হয়ে দুই দাঁতের মাঝখানে খাবার ঢোকা শুরু করবে। কাজেই এখানে প্রক্সিমাল কন্ট্যাক্ট, ইন্টারপ্রক্সিমাল কন্ট্যাক্ট খুবই এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনার ল্যাবরেটরি থেকে ক্রাউন আসার পর পেশেন্টের মুখে দেওয়ার পর আপনি চেক করবেন কীভাবে যে আপনার কন্ট্যাক্ট ঠিক আছে কিনা। আপনি দুইভাবে চেক করতে পারেন। একটা হচ্ছে বাইট পেপার দিয়ে, দুই ইন্টারপ্রক্সিমাল এরিয়ার মাঝখানে আপনি বাইট পেপার দিয়ে এই ক্রাউনটাকে সিট আপ করালে তখন দেখতে পারবেন যে কন্ট্যাক্টটা কী অবস্থা আছে। অথবা আপনি ফ্লস দিয়ে প্রথমে যখন দুই ক্রাউনটা বসানোর পর অ্যাডজাসেন্ট টুথ এবং ক্রাউনের মাঝখান দিয়ে ফ্লসটা পাস করবেন, প্রথমে এটা একটা ফ্রি ওয়ে দিয়ে ফ্লসটা যাবে, তারপরে এক জায়গায় গিয়ে এটা স্টাক হয়ে থাকবে যে জায়গায় পয়েন্ট কন্ট্যাক্ট হচ্ছে, তারপরে এটা আবার ফ্রিলি নিচের দিকে নেমে যাবে। এই প্রক্রিয়াতে যদি একটি ফ্লস আপনার প্রসেসেসের উপর থেকে নিচ পর্যন্ত যেতে পারে, তাহলে আপনি আইডিয়া করতে পারেন যে এটার কন্ট্যাক্ট ঠিক আছে। এবার আসি আমরা ডাই স্পেসার নিয়ে। আমরা সাধারণত একটি ক্রাউন আপনারা যখন ইমপ্রেশন নিয়ে মডেল করে মডেলটা ল্যাবরেটরিতে পাঠান, ক্রাউন করার আগে আমরা মার্জিনের 1 মিলিমিটার ছাড়া বাকি জায়গায় একটা স্পেসার দিই। এই স্পেসারটাকে আমরা বলি ডাই স্পেসার। উদ্দেশ্য থাকে যে আপনি ক্রাউনটা যখন পেশেন্টের মুখে ইনসার্ট করবেন, তখন এটা লুটিং এজেন্ট যে আছে সেই লুটিং এজেন্টের জন্য স্পেস ক্রিয়েট করাই এই স্পেসারের কাজ। নর্মালি এই স্পেসারের থিকনেস থাকে 25 থেকে 40 মাইক্রন। নর্মালি আমরা যে স্পেসারটা দেই ডাই স্পেসার, এটার একটা পলিশে 8 মাইক্রন স্পেসার নেয়, এবং আমরা 3বার যদি টুথের উপরে এটাকে অ্যাপ্লাই করি তখন 24 মাইক্রন একটা স্পেস আমরা ক্রিয়েট করি। এই স্পেসটা থাকে যেন আপনি লুটিং এজেন্টটা ইউজ করতে পারেন। এখন প্রশ্ন হলো যে অনেকেই টুথ প্রিপারেশন করে হয়ে গেল, মডেল পাঠালো ল্যাবরেটরিতে, এবং প্রিপেয়ার টুতে যখন ক্রাউন আসলো তখন সে আবার এই প্রিপেয়ার টুথের উপর বার ইউজ করলো। তাহলে কি সে আলটিমেটলি ঘটনাটা কি দাঁড়াবে, যে এই যে আমি এই ইমেজটা এঁকেছি, এখানে একটা ক্রাউন আছে, এখানে একটা লুটিং সিমেন্টের জন্য একটা রিকোয়ার্ড স্পেস আছে 25 to 40 মাইক্রন, এবং এখানে প্রিপেয়ার টুথ আছে। এখন
প্রশ্ন হলো যদি এই প্রিপেয়ার টুথকে আপনি আরও ছোটো করে ফেলেন তাহলে কী হবে, লুটিং স্পেসটা বড় হয়ে যাবে, লুটিং এজেন্টটা বেশি লাগবে। এখন লুটিং এজেন্টের একটা স্টেবিলিটি আছে, সাধারণত এই 20 থেকে 40 মাইক্রন এই থিকনেসের মধ্যে লুটিং এজেন্ট সবচেয়ে বেশি স্ট্রেংথ থাকে। কিন্তু যখনই আপনি প্রিপেয়ার টুতে আবার বার টাচ করছেন, আপনি কিন্তু লুটিং এজেন্টের জন্য স্পেসটাকে বাড়িয়ে ফেলছেন 100 মাইক্রন বা তার চেয়েও বেশি। 1 মাইক্রন 40 মাইক্রন অনেকটা হচ্ছে আমাদের মানবদেহের একটি চুলের থিকনেসের সমান। কাজেই 1 মাইক্রন বা 100 মাইক্রন খালি চোখে দেখার কিন্তু সুযোগ থাকে না। কাজেই এখানে যখন লুটিং স্পেসটা বেড়ে যায়, আপনি লুটিং এজেন্টটা বেশি করে ওইখানে অ্যাপ্লাইড হয়, লুটিং এজেন্টের থিকনেস বেড়ে যায়, তখন কিন্তু তার স্ট্রেংথ কমে যায়, ফলে আপনার ক্রাউনটা কিন্তু ডিসলস্ট হয়ে যেতে পারে। আসুন এই ব্যাপারে রিসার্চ পেপার কী বলছে, যে ইনফ্লুয়েন্স অফ সিমেন্ট ফিল্ম থিকনেস অন দ্য রিটেনশন অফ ইমপ্লান্ট রিটেন ক্রাউন্স। এখানে দেখুন একটি কথা আছে যে আমরা যদি এই দিকে তাকাই, ফর অল সিমেন্টস ক্রাউন রিটেনশন decreased significantly between a cement film thickness of 15 and 50 micrometer. At 15 micrometer cement film thickness, the resin cement was the most retentive cement, followed by the polycarboxylate and then the glass ionomer cement. The result suggests that cement film thickness has an influence on the retentive strength of cemented implant retained crown. এটা implant retained এর জন্য as well as একটা ন্যাচারাল টিথ রিটেন্ড ক্রাউনের জন্য প্রযোজ্য। তারপরে বলা হয়েছে যে একটা আইডিয়াল ডাইমেনশন ফর দ্য লুটিং এজেন্ট স্পেস হ্যাজ বিন সাজেস্টেড অ্যাট 20 to 40 মাইক্রন ফর ইচ ওয়ান, which implies that a complete crown should have an internal diameter between 40 and 80 micrometer larger than the diameter of prepared tooth. So if the looting agent space is too narrow, যদি আমরা লুটিং এজেন্ট স্পেসটা বেশি কম দিয়ে দিই, তাহলে the restoration will not sit properly during cementation because of hydraulic pressure that develops when the viscous mass of looting agent cannot escape through the narrow gap between crown and preparation as the restoration is seated. Conversely, if the looting agent space is too wide, the casting is loose on the tooth, resistance form is reduced, and the position of the crown is difficult to maintain accurately during evaluation and occlusal adjustment. In addition, the risk that the crown will loosen during function increases considerably and its longevity is adversely affected. অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে লুটিং স্পেসকে আপনার সম্মান করতেই হবে। তো আশা করি আমার মনে হয় যে এই বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে ক্রাউন আমাদেরকে রিটেন করতে গেলে ঠিক কী কী উপায়ে আমরা অবলম্বন করতে পারি, কী কী সতর্কতা অবলম্বন করতে পারি। এই জিনিসগুলো যদি আমরা অবলম্বন করি এবং মেনে চলি, আশা করা যায় একটি ক্রাউন আমাদেরকে বা একটি ব্রিজ বা এফপিডি বা একটা প্রসেসিস বা একটা অপারেটিভ কাজ আমাদেরকে অনেক দিন পর্যন্ত সাপোর্ট দিবে। সকলকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।